আমি সুকেন্দু, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটিতে আমরা মালভূমি কাকে বলে, মালভূমির বৈশিষ্ট্য এবং 4 রকমের মালভূমি অর্থাৎ পর্বত বেষ্টিত মালভূমি, লাভা মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি এবং মহাদেশীয় মালভূমি, এই 4 প্রকার মালভূমি কিভাবে উৎপত্তি লাভ করে থাকে বা এদের কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারা যায় সে বিষয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো শুরুর প্রথমেতেই আমরা জেনে নেব যে মালভূমি কাকে বলে। তো মালভূমির যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় বলছে যে গড় সমুদ্র পৃষ্ঠ থেকে 300 মিটারের অধিক উঁচু, চারপাশ খাড়া ঢালযুক্ত, উপরিভাগ সমতল বা তরঙ্গায়িত টেবিলের মতো ভূমিভাগকে মালভূমি বলে। অর্থাৎ আমরা জানি যে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে যে সমস্ত ভূমিরূপগুলো রয়েছে, সেই সমস্ত ভূমিরূপগুলোর যে উচ্চতা, সেই উচ্চতাটা পরিমাপ করা হয় গড় সমুদ্রপৃষ্ঠ থেকে। তো সেই গড় সমুদ্রপৃষ্ঠ থেকে মালভূমির উচ্চতা কত? যে ন্যূনতম 300 মিটার উঁচু হতেই হবে। 300 মিটারের বেশিও হয়ে থাকে। মোটামুটিভাবে মালভূমির যে উচ্চতা হয় গড় সমুদ্রপৃষ্ঠ থেকে, সেটা মোটামুটি 300 থেকে 900 মিটারের মধ্যে মোটামুটি থাকে। তবে এর কিছু ব্যতিক্রম আছে, যেরকম পৃথিবীর কিছু উচ্চ মালভূমি আছে, যেমন পামির কিংবা তিব্বত মালভূমি, এদের উচ্চতা কিন্তু 300 থেকে 900 মিটারের কিন্তু অনেক বেশি হয়ে থাকে। তো ব্যতিক্রম কিন্তু আছে, কিন্তু মোটামুটিভাবে যেটা অ্যাভারেজ ধরতে পারো বা অ্যাভারেজ যেটা হয় সেটা হচ্ছে কত না, মোটামুটিভাবে গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের অধিক উঁচু হবে এবং মোটামুটিভাবে সেটা 900 মিটারের মধ্যে থাকবে। তারপরে কি হবে, যে মালভূমির যে চারপাশের যে ঢাল হয়, সেই চারপাশের ঢালটা খুব খাড়া হবে, খাড়াই ঢাল হয়ে থাকবে এবং উপরিভাগ মালভূমির যে উপরিপৃষ্ঠটা আছে, সেই উপরিপৃষ্ঠটা মোটামুটি সমতল হবে বা কোনো কোনো ক্ষেত্রে সেটা তরঙ্গায়িত হয়ে থাকবে এবং সেটা দেখতে মোটামুটি টেবিলের মতন, আমাদের যে ডেস্ক টেবিলগুলো যেগুলো হয়ে থাকে, সেই ডেস্ক টেবিলের মতন হয়ে থাকে। তো এইরকম যে ভূভাগগুলো আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের উপরেতে রয়েছে, সেগুলোকে আমরা মালভূমি হিসেবে কনসিডার করে থাকি। এবং এই যে সংজ্ঞাটা মালভূমি রয়েছে, এই সংজ্ঞা থেকে মালভূমির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো এই সংজ্ঞা থেকে বেরিয়ে আসে এবং সেগুলোকে এবার আমরা এক এক করে দেখে নেব। তো প্রথম যে বৈশিষ্ট্যটাতে বলছে, দেখো যে মালভূমি, তাতে বলছে যে মালভূমির গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের বেশি, যেটা সংজ্ঞার শুরুতেই বলা হয়েছে যে মালভূমি কিন্তু গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের অধিক উঁচু হবে। তারপরে বলছে দেখো যে মালভূমির উপরিভাগ সমতল বা তরঙ্গায়িত, যেটাও সংজ্ঞাতে বলা রয়েছে যে মালভূমির উপরিভাগটা সমতল বা তরঙ্গায়িত হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে সেটা সমতল হয়ে থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে সেটা তরঙ্গায়িত হয়ে থাকে। তারপরে 3 নম্বর বৈশিষ্ট্য, যে মালভূমির চারপাশের ঢাল খাড়া হয়ে থাকে, অর্থাৎ এটা যে মালভূমির যে চারপাশের যে ঢাল হয়, সেই চারপাশের ঢালটা খাড়া হয়ে থাকে। এবং 4 নম্বর যে বৈশিষ্ট্য, তাতে বলছে যে মালভূমির আকৃতি অনেকটা টেবিলের মতো হয়ে থাকে, তাই একে কি বলে না, টেবিল ল্যান্ড বলা হয়। আর 5 নম্বর যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে না, পৃথিবীর যে মালভূমি অঞ্চলগুলো আছে সেগুলো খনিজ সম্পদে সমৃদ্ধ হয়ে থাকে। অর্থাৎ মালভূমি অঞ্চলগুলোতে বিভিন্ন রকমের খনিজ সম্পদ পাওয়া যায়। যেরকম আমাদের ভারতবর্ষে যে ছোটনাগপুর মালভূমি অঞ্চল আছে, সেই ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে কী বলে না, ভারতবর্ষের খনিজ ভাণ্ডার বলে। কেন বলে? তার কারণ ছোটনাগপুর মালভূমি অঞ্চলেতে বিভিন্ন রকমের মিনারেল বেস যে সমস্ত খনিজগুলো রয়েছে, আকরিক লোহা, বক্সাইট ইত্যাদি বিভিন্ন রকমের খনিজ পদার্থ কিন্তু সেখানেতে কম বেশি পাওয়া যায়। তো এবারেতে আমরা একটু ছবি দেখে নেব। দেখো এই যে মালভূমির যে ছবিটা হয়, সাধারণত মোটামুটি মালভূমি এইরকম দেখতে হয়ে থাকে। এবং যে বৈশিষ্ট্যগুলো আমরা মালভূমির জানলাম, অর্থাৎ কি জানলাম, যে মালভূমির যে উপরিপৃষ্ঠটা হবে সেটা মোটামুটিভাবে সমতল হয়ে থাকে। তো দেখো এই যে মালভূমি, এই মালভূমির উপরিপৃষ্ঠটা মোটামুটিভাবে সমতল বা কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে তরঙ্গায়িত হয়ে থাকে। এবং এর যে এই যে দুপাশের এই যে ঢালটা আছে, দেখো এই যে ঢাল এবং এই পাশের এই যে ঢালটা আছে, দেখো এখানেতে বলা হয় যে সিঁড়ির মতো ধাপে ধাপে। কোনো কোনো ক্ষেত্রে মালভূমি ক্ষেত্রে এই যে ঢালটা হয়, সেই ঢালটা খাড়াই তো হয় এবং অনেক সময় ধাপ দেখতে পাওয়া যায়, ধাপের মতন। যেরকম আমাদের ভারতবর্ষের যে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল আছে, সেই দাক্ষিণাত্য মালভূমি যে ডেকান ট্র্যাপ বলে যে অঞ্চলটা রয়েছে, সেই ডেকান ট্র্যাপ অঞ্চলেতে এইরকম সিঁড়ির মতন ধাপ দেখতে পাওয়া যায়। মালভূমির যে খাড়া যে পার্শ্ব ঢাল যেটা থাকে, সেই ঢালটা হচ্ছে গিয়ে সিঁড়ির ধাপের মতন ধাপে ধাপে কিন্তু নেমে যায়, কিন্তু খাড়াই হয়ে থাকে। তো এইটা হচ্ছে মালভূমি এবং এর যে আকারটা খুব ভালো করে লক্ষ্য করে দেখো, মোটামুটিভাবে আমাদের যে পড়ার যে টেবিল বা ডেস্ক যেটা হয়ে থাকে, সেই ডেস্কের মতন হয়ে থাকে। উপরিপৃষ্ঠটা সমতল প্রকৃতির হয়ে থাকে এবং চারিদিকটা একটু খাড়া হয়ে থাকে। টেবিলের যে পায়াগুলো যেরকম খাড়াই হয়ে থাকে, ঠিক সেই রকম মোটামুটিভাবে একটা টেবিল বা ডেস্কের মতন কিন্তু হয়ে থাকে। তো সেই জন্যে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়ে থাকে।
আচ্ছা, তো এরপরেতে আমাদের যে 4 প্রকার, আমাদের যে ক্লাস 9 এর যে সিলেবাস আছে সেই সিলেবাসেতে এই 4 প্রকার মালভূমি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমরা সেটাই জেনে নেব এরপরেতে, যে এই পর্বত বেষ্টিত মালভূমি, লাভা মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি এবং মহাদেশীয় এই যে মালভূমি, এই মালভূমি কীভাবে সৃষ্টি হয়ে থাকে এবং এই মালভূমির ক্ষেত্রে কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারা যায়। তো সবার প্রথমে আমরা পর্বত বেষ্টিত মালভূমি নিয়ে আলোচনা করব। নামটা শুনেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে পর্বত বেষ্টিত মানে যে মালভূমি অঞ্চলটা হবে, সেই মালভূমি অঞ্চলটা কি হবে না, চারিদিকে পর্বত দ্বারা বেষ্টিত হবে। তো কিভাবে এই মালভূমি সৃষ্টি হয়ে থাকে, দেখো বলছে গিরিজনী আলোড়নের সময় যখন ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় সেই সময় মহীখাতের মধ্যবর্তী অংশটি কম উঁচু হয়ে মালভূমির আকার ধারণ করে। অর্থাৎ আমরা সাধারণত জানি কি যে মহীভাবক আলোড়নের ফলেতে কিন্তু মালভূমি সৃষ্টি হয়ে থাকে। আবার গিরিজনী আলোড়নের সময়তে যখন ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, যখন বিশাল পরিমাণ পাললিক শিলারাশিতে যখন ভাঁজপ্রাপ্ত হয়, মহীখাতের যে পাললিক শিলা মানে শিলাস্তর থাকে তাতে যখন ভাঁজপ্রাপ্ত হয়, তখন কিন্তু এই পর্বত বেষ্টিত মালভূমিরও জন্ম হয়ে থাকে। এবং এই গিরিজনী আলোড়নের ফলেতে ভঙ্গিল পর্বত যখন উত্থিত হয়, মহীখাতের পলি থেকে যখন ভঙ্গিল পর্বত যখন উত্থিত হয়, তখন দেখা যায় যে ওই পর্বতের মধ্যেও কোনো কোনো জায়গা এরকম থাকে যে সমস্ত জায়গা কিন্তু পর্বত না হয়ে মালভূমির রূপ নিয়ে থাকে। তো সেই রকম যদি হয় যেখানেতে, আর এই পর্বত বেষ্টিত বলতে ওই মালভূমিটার চারপাশে কিন্তু এই নবীন যে ভঙ্গিল পর্বত যেগুলো তৈরি হয়ে থাকে সেই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু এই ধরনের মালভূমি দেখতে পাওয়া যায়। এবং ওই মালভূমিটার চারপাশেতে কিন্তু এইরকম কিন্তু পর্বত বেষ্টিত থাকে। যেরকম আমাদের তিব্বতের যে মালভূমি অঞ্চল রয়েছে, সেই তিব্বতের মালভূমি, দেখো এই উদাহরণেতে বলা রয়েছে যে এই তিব্বতের যে মালভূমি আছে, এই তিব্বত মালভূমি হিমালয় আর কুয়েন্ডুন পর্বতের মাঝে কিন্তু এই তিব্বতের মালভূমি হচ্ছে অবস্থিত। এবং এইভাবেই কিন্তু পর্বত বেষ্টিত মালভূমি যখন গিরিজনী আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত যখন সৃষ্টি হয়ে থাকে, সেই ভঙ্গিল পর্বত সৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু এই পর্বত বেষ্টিত মালভূমিও কিন্তু সৃষ্টি হয়ে থাকে। এবং এই পর্বত বেষ্টিত মালভূমির কয়েকটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে কি না, প্রথম বৈশিষ্ট্য দেখো যে সমগ্র মালভূমিটি নবীন ভঙ্গিল পর্বত দ্বারা বেষ্টিত। সাধারণত নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলগুলোতে কিন্তু এই ধরনের পর্বত বেষ্টিত মালভূমি সৃষ্টি হয়ে থাকে। তারপরেতে 2 নম্বর যে বৈশিষ্ট্য তাদের বলছে দেখো যে মালভূমিগুলির উচ্চতা খুব বেশি হয়ে থাকে, যেমন তিব্বত মালভূমি। এইখানেতে যে ব্যাপারটা বলছিলাম যে আমরা মালভূমির সংজ্ঞার ক্ষেত্রে দেখেছিলাম যে মালভূমির ক্ষেত্রে গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ন্যূনতম 300 থেকে মোটামুটিভাবে 900 মিটারের মধ্যে মালভূমির উচ্চতা থাকে। এবার এই যে পর্বত বেষ্টিত যে সমস্ত মালভূমিগুলো হয়, এগুলোর উচ্চতা অনেক বেশি হয়। কেন হয়? তার কারণ ভঙ্গিল পর্বত সৃষ্টি হওয়ার সময় যেহেতু এগুলো সৃষ্টি হচ্ছে, তাই ভঙ্গিল পর্বতের উচ্চতা কিন্তু খুব যেহেতু বেশি হয়ে থাকে, সেই জন্যে এই ভঙ্গিল পার্বত্য অঞ্চলেতে যেহেতু এই মালভূমি অঞ্চলগুলো সৃষ্টি হয়ে থাকে, সেই কারণেতে এই পর্বত বেষ্টিত মালভূমির উচ্চতাও কিন্তু খুব বেশি হয়। সাধারণত মালভূমির যেরকম উচ্চতা ধরা হয়, সেই উচ্চতার থেকেও কিন্তু এগুলো কিন্তু অনেক বেশি হয়। যেরকম পামির মালভূমি, যেরকম যদি আমি বলি যে এই পামির মালভূমি কিন্তু যেরকম পৃথিবীর ছাদ বলে, খুব উঁচু বলে। তিব্বত মালভূমির ক্ষেত্রেও সেটাই দেখা যায়, তিব্বত মালভূমিও কিন্তু এরকম পর্বত বেষ্টিত মালভূমি, একটা উচ্চ মালভূমির পর্যায়েতে কিন্তু পড়ে। তো এই মালভূমিগুলো কিন্তু একটা ব্যতিক্রম সৃষ্টি করেছে এই উচ্চতাগত দিক থেকে, কিন্তু তবুও এগুলোকে মালভূমির মধ্যেই ধরা হয়। তার কারণ মালভূমির অন্যান্য যে সমস্ত বৈশিষ্ট্য বা ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু এরা ঠিকঠাকভাবে মেনটেন করছে, সেই কারণেতে কিন্তু এগুলোকে মালভূমির মধ্যে ধরা হয়, শুধু উচ্চতাগত দিক থেকে একটা ব্যতিক্রম রয়েছে। 3 নম্বর যে বৈশিষ্ট্য দেখো বলছে যে মালভূমিগুলির বেশিরভাগ অংশ পাললিক শিলা দিয়ে গঠিত হতে হবে। অবশ্যই হবে, তার কারণটা হচ্ছে যে আমরা জানি যে ভঙ্গিল পর্বত পাললিক শিলা দিয়ে তৈরি হয়ে থাকে। সাধারণত প্রথম স্তরেতে কী হয়, যে পাললিক শিলাতে ভাঁজ পড়ে, সেই ভাঁজ থেকে আস্তে আস্তে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। রূপান্তরিত শিলাও হয়, কারণ প্রবল পার্শ্বচাপ বা পার্শ্বচাপের ফলেতে পাললিক শিলা চাপের ফলেতে রূপান্তরিত হয়ে যায়, কিন্তু বিশেষত মোটামুটি পাললিক শিলা থেকেই কিন্তু সৃষ্টি হয়ে থাকছে। তো সেই কারণে যেহেতু ভঙ্গিল পর্বত সৃষ্টি হওয়ার সময় পর্বত বেষ্টিত মালভূমিগুলো সৃষ্টি হয়, সেই কারণে কিন্তু পর্বত বেষ্টিত মালভূমিগুলো সাধারণত পাললিক শিলা দিয়েই কিন্তু গঠিত হয়ে থাকে। আর কি আছে, নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে সৃষ্টি হওয়ার কারণে এই মালভূমিগুলির গঠন কাজ এখনও চলছে। যেহেতু নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে গঠন কাজ চলছে, তাই সেই অঞ্চলেতে তৈরি হওয়া মালভূমিগুলোরও কিন্তু গঠন কাজ এখনও চলছে। এবং এই মালভূমি অঞ্চলগুলো কিন্তু ভূমিকম্প প্রবণ হয়, কারণ আমরা প্রত্যেকেই জানি যে নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে মানে পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী ধরা হয়, তাহলে সেই প্লেটটা মুভ করে। পাতটা যখন যখন পাতগুলো চালিত হয়, তখন কিন্তু ভূপৃষ্ঠতে কিন্তু অল্প থেকে বেশি ভূমিকম্প অনুভূত হয়। এবং এই মালভূমি অঞ্চলগুলো যেহেতু নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে যেহেতু অবস্থিত, সেই কারণে কিন্তু সেই ভূমিকম্পের সঙ্গে সঙ্গে কিন্তু এই মালভূমি অঞ্চলগুলোও কিন্তু ভূমিকম্প প্রবণ হয়ে থাকে। প্রায় সময়তেই কিন্তু এই সমস্ত মালভূমি অঞ্চলগুলোতে কিন্তু ভূমিকম্প সৃষ্টি হয়ে থাকে।
আর উদাহরণ তো বলেই দিলাম যে আগে, যে হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে তিব্বত এইরকম একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ। তো এবার একটু আমরা ছবি দেখে নেব। দেখো এই যে পর্বত বেষ্টিত মালভূমি, ব্যাপারটা ঠিক এইরকম হয়। অর্থাৎ মালভূমি অঞ্চলটা থাকে এই মধ্যখানটাতে, এবং দেখো খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে চারিদিকে এইরকম পর্বত থাকে, আর এই পর্বতগুলো সাধারণত নবীন ভঙ্গিল পর্বত হয়ে থাকে। অর্থাৎ এই পর্বতমালাগুলো যখন সৃষ্টি হচ্ছে পাললিক শিলাতে যখন ভাঁজপ্রাপ্ত হয়ে, তখন কিন্তু এর সঙ্গে মধ্যবর্তী এই সমস্ত অঞ্চলগুলোও কিন্তু মালভূমি আকারেতে অবস্থান করতে থাকে। আর এই মালভূমিগুলোর চারপাশেতে ঠিক পর্বতগুলো এইরকমভাবে অবস্থান করে। এই পাশের ছবিটাতে দেখো, দেখো এটা এরকম হয়ে থাকে। এটা এই যে এই পর্বত শৃঙ্গগুলো দেখো এই পাশেতে পরপরই অবস্থান করছে এরকমভাবে, আর এই মধ্যেখানের এই যে অঞ্চলটা যেটা রয়েছে এইটা হচ্ছে মালভূমি অঞ্চল। তো এইরকমভাবে কিন্তু পর্বত বেষ্টিত মালভূমি ভূপৃষ্ঠে অবস্থান করে। আচ্ছা, এরপরেতে রয়েছে লাভা মালভূমি। তো লাভা মালভূমি নাম শুনেই বোঝা যাচ্ছে যে লাভা দ্বারা গঠিত হবে, অর্থাৎ ভূ অভ্যন্তরের যে ম্যাগমা, সেই ম্যাগমা যদি ভূপৃষ্ঠের কোনো ফাটল দিয়ে বা যখন যদি বেরিয়ে আসে, এবং বেরিয়ে আসার পরেতে যদি মালভূমির আকারেতে মানে সেইটা যদি জমা হয়, জমা হওয়ার পরে যদি মালভূমি রূপ নিয়ে থাকে, অর্থাৎ ম্যাগমা বেরিয়ে আসার পরে সেটাকে আমরা লাভা বলি। তো সেই লাভা যদি জমাট বেঁধে মালভূমি তৈরি করে থাকে তাহলে সেটাকে লাভা মালভূমি বলা হয়। তো কীভাবে সৃষ্টি হয়ে থাকে দেখো, বলছে যে ভূত্বকের কোনো চ্যুতি, ফাটল বা বিস্তৃত অঞ্চল জুড়ে দুর্বল অংশ থাকলে সেখানে দিয়ে তরল আম্লিক লাভা চারিদিকে ছড়িয়ে পড়ে। বারবার লাভা উত্থিত হয়ে বিস্তৃত স্থানে ছড়িয়ে পড়ার পর শীতল হয়ে মালভূমির রূপ নেয়। অর্থাৎ এটা একবারে হয় না, খেপে খেপে পর্যায়ক্রমিকভাবে লাভা বেরিয়ে আস্তে 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 মানে উঁচু হয়ে মালভূমির রূপ নিয়ে থাকে। এবং এটা কিভাবে হয়, যে ভূত্বকের যদি কোনো ফাটল বা চ্যুতি দেখা যাচ্ছে যে সেটা এতটাই গভীর যে সেটা সেই গুরুমণ্ডলের সেই অ্যাস্তনোস্ফিয়ার যে স্তরটা রয়েছে, অর্থাৎ যার মধ্যে ম্যাগমা থাকে, সেই অ্যাস্তনোস্ফিয়ার পর্যন্ত যদি বিস্তৃত হয়ে থাকে, তাহলে কী হবে, ওই ম্যাগমাটা বা ওই লাভাটা আস্তে আস্তে কিন্তু সেই অ্যাস্তনোস্ফিয়ার থেকে কিন্তু বেরিয়ে আসবে। বেরিয়ে এসে ভূপৃষ্ঠের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে। একবার বেরিয়ে আসলো, ছড়িয়ে পড়লো, জমাট বাঁধলো, আবার যদি দেখা যায় সেই দুর্বল অংশ থেকে আবার বেরিয়ে আসছে, আবার বেরিয়ে এসে ওর ওপরে ফের লাভা স্তর পড়লো, পরে আবার সেটা জমাট বেঁধে আবার আরেকটু উঁচু হলো, আবার বেরোলো, আবার জমাট বাঁধলো, আবার একটু উচ্চতা বাড়লো। এইরকমভাবে যদি খেপে খেপে পর্যায়ক্রমিকভাবে যদি এরকমভাবে ভূপৃষ্ঠের কোনো দুর্বল অংশ দিয়ে যদি অ্যাস্তনোস্ফিয়ারের যে ম্যাগমা আছে সেই ম্যাগমা বেরিয়ে আসে এবং লাভা রূপে সঞ্চিত হয়ে শীতল হয়ে জমাট বেঁধে যদি মালভূমি রূপ নিয়ে থাকে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে লাভা মালভূমি। খুব সিম্পলি যদি আমরা মনে রাখতে চাই, তাহলে লাভা সঞ্চিত হয়ে যে মালভূমির সৃষ্টি করে থাকে সেটাই লাভা মালভূমি। আর লাভা বেরিয়ে কীভাবে আসে সেটা তো আমরা প্রত্যেকেই জানি। আর এই মালভূমির কতগুলো বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য, লাভা সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়। অবভিয়াসলি লাভা সঞ্চয়ের ফলে হবে, কারণ যেহেতু নাম লাভা মালভূমি, তো লাভা দ্বারাই তো সৃষ্টি হয়ে থাকবে। দ্বিতীয় বৈশিষ্ট্য, মালভূমির উপরের অংশ চ্যাপ্টা প্রকৃতির হয়ে থাকে। এই মালভূমি অঞ্চলগুলোর যে মালভূমির যে উপরিপৃষ্ঠটা হয়ে থাকে সেটা সাধারণত চ্যাপ্টা হয়ে থাকে, চ্যাপ্টা বা সমতল আকৃতির হয়ে থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য কি, যে এই মালভূমি বিদার অগ্নুদ্গমের ফলেতে সৃষ্টি হয়ে থাকে। তো অগ্নুদ্গম যে শ্রেণীবিভাগ আছে সেই শ্রেণীবিভাগের মধ্যে এক ধরনের অগ্নুদ্গম হয়। একটা হচ্ছে গিয়ে আগ্নেয়গিরির জ্বালামুখের মাধ্যমে যখন যে অগ্নুদ্গমটা হয় সেটা কি বিস্ফোরণ আকারে হয়, প্রচণ্ড সশব্দে বিস্ফোরণ আকারেতে অগ্নুদ্গমটা হয়। সেখান থেকে কিন্তু মালভূমির জন্ম হয়ে থাকে না। মালভূমির জন্মটা হয় যে ভূত্বকে যদি কোনো ফাটল থাকে, কোনো চ্যুতি থাকে, যেটা অ্যাস্তনোস্ফিয়ার পর্যন্ত যদি বিস্তৃত থাকে, তাহলে সেখান থেকে কোনো বিস্ফোরণ ছাড়াই, কোনো আওয়াজ কোনো যে জ্বালামুখের থেকে লাভা বেরোনোর সময় যেরকম আওয়াজ হয়, সেই রকম আওয়াজ ছাড়াই, কোনো বিস্ফোরণ ছাড়াই কিন্তু শান্তভাবে আস্তে 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 পর্যায়ক্রমিকভাবে কিন্তু এই লাভা বেরিয়ে আসে শান্তভাবে, যেটাকেই বলা হয় যে বিদার অগ্নুদ্গম। আর এই লাভা মালভূমিগুলো কিন্তু এইরকম বিদার অগ্নুদ্গমের ফলেতে শান্তভাবে লাভা বেরিয়ে আসার মাধ্যমে কিন্তু সৃষ্টি হয়ে থাকে। আর কি আছে, যে আবহবিকার ও নদীর ক্ষয়কার্যের ফলেতে এই মালভূমিগুলিতে সিঁড়ির মতো ধাপের সৃষ্টি হয়ে থাকে। কালক্রমেতে এইগুলোকে এই যে সিঁড়ির মতন ধাপ ধাপ আকারেতে সৃষ্টি হয়ে থাকে। এবং এর সবথেকে ভালো যে উদাহরণ যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতের দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল। আর এই মালভূমিগুলোকে দেখতে ঠিক এইরকমই হয়, অর্থাৎ এইরকম, যেটা দিয়ে আমি প্রথমেই বোঝাচ্ছিলাম। দেখো, এইগুলো হচ্ছে লাভা মালভূমি। তো এর উপরিপৃষ্ঠটা চ্যাপ্টা সমতল হয়ে থাকে এবং এর চারিদিকে এরকম সিঁড়ির মতন ধাপ থাকে। এরকম ধাপে ধাপে কিন্তু এই মালভূমি অঞ্চলটা এরকম খানাভাবে নেমে আসতে থাকে। ঠিক আছে, এইরকমভাবে। আর দেখতে ঠিক এইরকম হয় লাভা মালভূমিটা, এইরকমভাবে দেখতে হয়ে থাকে। আর এইটা দেখো, এটা রিয়েল লাইফ ছবি। এটা এই যে দাক্ষিণাত্যের যে মালভূমি অঞ্চলটা আছে ঠিক এইরকম। দেখো, এই উপরিপৃষ্ঠটা এরকম সমতল, আর এই পাশের এই দিকটাতে দেখো এরকম ধাপে ধাপে নেমে এসছে। আবার এদিকটাতেও দেখো ঠিক এরকমভাবে ধাপে ধাপে নেমে এসছে এইভাবে। আর এই উপরিপৃষ্ঠটা এইরকম সমতল প্রকৃতির হয়ে থাকে। তো এইরকম দেখতে হয়ে থাকে লাভা মালভূমি। ভূপৃষ্ঠতে যেখানে যেখানে সৃষ্টি হয়েছে সেখানেতে এইরকমভাবে সৃষ্টি হয়ে থাকে এবং দেখতে ঠিক এরকম হয়ে থাকে।
এরপরেতে আমরা আসবো হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। তো এইটা কিভাবে উৎপত্তি লাভ করে থাকে দেখো বলছে যে প্রাথমিকভাবে ভূ আলোড়ন বা লাভা সঞ্চয়ের ফলে গঠিত মালভূমির উপর এক বা একাধিক নদীগোষ্ঠী গড়ে ওঠে। এই নদীগোষ্ঠীর নিম্নক্ষয়ের ফলে গভীর নদী উপত্যকা সৃষ্টি হয়। ওই নদী উপত্যকা দ্বারা এর এক একটি অংশ অপর অংশ থেকে ব্যবচ্ছিন্ন হয়ে পড়ে সৃষ্টি করে এই ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যাপারটা ঠিক এরকম হয়, দেখো আগের ছবিটাতে আমরা একটু ফিরলাম। তো এইখানে এই যে লাভা মালভূমি যেটা রয়েছে দেখো, এর ওপরেতে নদীগোষ্ঠী তৈরি হবে এবং সেই নদীগোষ্ঠীগুলো কি করবে, এই মালভূমি অঞ্চলটাকে গভীরভাবে কাটতে থাকবে। অর্থাৎ নদী যে খাতের মধ্য থেকে যে প্রবাহিত হবে, এখানে যদি বৃষ্টিপাত হয় তাহলে সেই বৃষ্টির জল কি হবে, এই মালভূমি অঞ্চলের এই ঢাল বরাবর নামতে থাকবে। এরমভাবে এই সমস্ত জায়গাতে যে সমস্ত নদীগুলো তৈরি হবে সেগুলো কি হবে, এই ঢাল বরাবর তো নামতে থাকবে। এরমভাবে জলটা তো এই ঢাল বরাবর তো নামতে থাকবে। এবার যখন জলটা এই ঢাল বরাবর যখন নামতে থাকবে তখন কি হবে, এখানেতে গভীরভাবে এটা কিন্তু কাটতে থাকবে, নদী উপত্যকার সৃষ্টি হবে এবং সেইটা সৃষ্টি হওয়ার পরে যে ব্যাপারটা হবে এই রকম হয়ে যাবে। অর্থাৎ এই যে এইটা পুরোটা যত ছিল এর মধ্যে থেকে এই যে খাতগুলো তৈরি হয়েছে এগুলো হচ্ছে নদীর খাত। এই নদীর খাত যখন সৃষ্টি হবে তখন কি হবে, এই মালভূমি অঞ্চলগুলো এই গভীরভাবে একটা আরেকটার থেকে এরকমভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এটাকেই কিন্তু বলা হয় হচ্ছে গিয়ে ব্যবচ্ছিন্ন মালভূমি। যখন একটা নদী অববাহিকা বা নদী উপত্যকা দ্বারা যখন একটা মালভূমি অঞ্চল একটা আরেকটা থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, এই এক একটা অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এটা পুরোটা একটা থাকবে কিন্তু এর ওপর থেকে যখন নদী উপত্যকা সৃষ্টি হবে তখন সেই নদীর জল এই মালভূমি অঞ্চলগুলোকে কী করবে, গভীরভাবে কাটতে থাকবে এবং কাটার ফলেতে কী হবে, এইটা এখান থেকে বিচ্ছিন্ন হলো, এটা এখান থেকে, এটা এখান থেকে, এটাকে এখান থেকে, এরকমভাবে বিচ্ছিন্ন হয়ে এইরকমভাবে অবস্থান করবে। তো যদি এরকম কোনো মালভূমি অঞ্চল নদী উপত্যকা দ্বারা যদি বিচ্ছিন্ন হয়ে যায় তখন তাকে বলবে হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি এবং এটা দেখতে ঠিক এরকম হয় এবং রিয়েল লাইফের ব্যাপারটা ঠিক এরকম দেখতে লাগে, ঠিক এরকম হয়ে থাকে। আচ্ছা, তো এই যে মালভূমি আছে এর যে উদাহরণ আছে, এর উদাহরণটা কি, আমাদের ভারতবর্ষে যে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে হাজারিবাগ মালভূমি আছে, সেই হাজারিবাগ মালভূমি অঞ্চলটা কিন্তু এইরকম ব্যবচ্ছিন্ন মালভূমির একটা উদাহরণ। আর এই মালভূমির কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, প্রথম হচ্ছে প্রাচীন ভূখণ্ড অঞ্চলে এই প্রকার মালভূমি দেখা যায়। অর্থাৎ পৃথিবীর যে সমস্ত মালভূমি অঞ্চলগুলো খুব প্রাচীন হয়ে থাকে সেই সমস্ত প্রাচীন মালভূমি অঞ্চলগুলোই কিন্তু এই বিভিন্ন নদীগোষ্ঠী দ্বারা, নদী উপত্যকা দ্বারা কিন্তু ব্যবচ্ছিন্ন হয়ে থাকে। তারপরে কি আছে, মূল মালভূমিটি নদীর উপত্যকা দ্বারা ব্যবচ্ছিন্ন হয়, যেটা তো বললামই যে যেহেতু নদীগোষ্ঠী গড়ে ওঠে মালভূমিটার উপরেতে, সেই নদীগোষ্ঠীগুলো কী করে, মালভূমি অঞ্চলটাকে গভীরভাবে কেটে উপত্যকা তৈরি করে এবং সেই উপত্যকাগুলি দ্বারাই কিন্তু মালভূমির একটা অংশ আর একটা অংশ থেকে কিন্তু ব্যবচ্ছিন্ন হতে থাকে। তারপরে কি আছে, কঠিন আগ্নেয় রূপান্তরিত শিলা দ্বারা এই প্রকার মালভূমি অঞ্চল গঠিত হয়ে থাকে। যদি লাভা মালভূমি হয় তাহলে তো সেটা লাভা সঞ্চয়ের ফলেতে হবে এবং লাভা মানে আমরা জানি সেটা আগ্নেয় শিলা দ্বারা গঠিত হবে। তো সেই রকমভাবে সেটা যদি রূপান্তরিত শিলা হয় তাহলে সেটা রূপান্তরিত শিলা দ্বারা গঠিত হবে। তো যাই হোক, এরমভাবে কিন্তু হয়ে থাকে যে কঠিন আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা এই প্রকার মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি অঞ্চলগুলো তৈরি হয়ে থাকে। তারপরের যে বৈশিষ্ট্য যেটা রয়েছে তাকে বলছে যে পাশাপাশি বেশ কয়েকটি মালভূমি একসাথে অবস্থান করে এবং মালভূমির গুলি প্রায় সম উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে। অর্থাৎ এইটা একটু ছবিটার থেকে আমরা বুঝে নেব। দেখো এই যে এই প্রত্যেকটা কিন্তু এগুলো কিন্তু একটা মালভূমি অঞ্চল, একটা এটা যতদিন পর্যন্ত এই নদী উপত্যকা দ্বারা এটা ব্যবচ্ছিন্ন না হয়েছে ততক্ষণ পর্যন্ত এটা পুরোটা একটাই ছিল। এবার নদী উপত্যকা দ্বারা যখন এটা ব্যবচ্ছিন্ন হয়ে গেছে, একটা আরেকটা থেকে কিন্তু ব্যবচ্ছিন্ন হয়ে গেছে এবং এর মোটামুটিভাবে এর উচ্চতা যেটা থাকে দেখবে যে এইটা এইটা এটা এর প্রত্যেকটা উচ্চতা মোটামুটিভাবে সমতল হয়ে থাকে, মানে একই মোটামুটি উচ্চতায় থাকে। আর এর এই যে অংশটা, এই অংশটা থেকে হচ্ছে বিচ্ছিন্ন হয়ে গেলেও এর দুটোর উচ্চতা মোটামুটিভাবে একই রকম থাকে এবং পাশাপাশি অবস্থান করে, এটাও এর পাশে থাকছে, এটাও এর পাশে থাকছে। মানে প্রত্যেকটা অঞ্চল কিন্তু বা এই ছোটো ছোটো এই যে মালভূমির যে ব্যবচ্ছিন্ন যে অংশগুলো আছে এগুলো কিন্তু মোটামুটিভাবে একই উচ্চতায় পাশাপাশি থেকে কিন্তু অবস্থান করে। এরপরেতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি না, মহাদেশীয় মালভূমি। তো মহাদেশীয় মালভূমি কি, উৎপত্তিতে বলছে দেখো যে মহাদেশের বিশাল অঞ্চল জুড়ে মহীভাবক আলোড়ন ঘটলে সেই আলোড়নের প্রভাবেতে বিস্তৃত অংশ উপরে উঠে মহাদেশীয় মালভূমি সৃষ্টি হয়। অর্থাৎ যেটা আমরা জানি যে মালভূমি সাধারণত মহীভাবক আলোড়নের ফলেতেই সৃষ্টি হয়ে থাকে, আর এই মহাদেশীয় মালভূমি অঞ্চলগুলো আছে যেগুলো এই মহীভাবক আলোড়নের ফলেতে কিন্তু তৈরি হয়ে থাকে। অর্থাৎ মহীভাবক আলোড়ন যদি ঘটে মহাদেশের কোনো বিরাট অঞ্চলেতে, সেই অঞ্চলের ফলেতে যদি মহাদেশের একটা বিস্তীর্ণ অংশ যদি উত্থিত হয়ে যায় তাহলে কিন্তু মালভূমি হিসেবে কিন্তু সেটা অবস্থান করে। এবং এই মালভূমিতে কী কী বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, যে মহাদেশের বিরাট অংশ নিয়ে গঠিত হয়, মালভূমিগুলি বয়সে খুব প্রাচীন হয়ে থাকে, আর মালভূমিগুলি ক্ষয় প্রতিরোধী আগ্নেয় রূপান্তরিত শিলায় গঠিত হয়ে থাকে,
আর দীর্ঘদিন ধরে অগ্নিভবন ক্রিয়ার কারণে মালভূমিগুলি অনুচ্চ এবং প্রায় সমপ্রায় ভূমিতে বা সমতল ভূমিতে কিন্তু পরিণত হয়ে থাকে। আর এর উদাহরণ হচ্ছে কি না, সাইবেরিয়ার শিল্ড অঞ্চল। তো প্রাচীন যে সমস্ত মালভূমি অঞ্চলগুলো রয়েছে আমাদের পৃথিবীতে সেগুলোকে সাধারণত শিল্ড অঞ্চল বলে। তো সাইবেরিয়ার শিল্ড অঞ্চল আছে, কানাডার শিল্ড অঞ্চল রয়েছে, এবং আমাদের ভারতবর্ষের যে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল আছে সেটাও কিন্তু খুবই প্রাচীন একটা মালভূমি অঞ্চল, সেটাকেও কিন্তু শিল্ড অঞ্চল বলা হয়ে থাকে। যদিও দাক্ষিণাত্য মালভূমির ক্ষেত্রে সেটা লাভা সঞ্চয়ের ফলে, লাভার ফলেতে গঠিত হয়েছে। তো দেখো এইগুলো কিন্তু হচ্ছে যে আমি সাইবেরিয়ার যে শিল্ড অঞ্চল, এইগুলো হচ্ছে মহাদেশীয় মালভূমির কিন্তু উদাহরণ। এইটা এরকম সাইবেরিয়া শিল্ড অঞ্চল, এটা হচ্ছে এই যে কানাডীয় শিল্ড অঞ্চল, এই যে অংশটা যেটা রয়েছে, এইরকমভাবে কিন্তু শিল্ড অঞ্চল বা এই যে এইগুলো মহাদেশীয় মালভূমি, যেগুলো কিন্তু মহাদেশের বিরাট অংশে মহীভাবক আলোড়নের ফলেতে কিন্তু মহাদেশের একটা বিরাট অংশ উত্থিত হয়ে কিন্তু এই ধরনের মালভূমি অঞ্চলগুলো তৈরি করেছে, এবং এগুলো খুব প্রাচীন হয়ে থাকে, যে কারণে এগুলোকে শিল্ড মালভূমি হিসেবেও মানে উদাহরণ হিসেবে ব্যবহার করা হয় বা বলা হয়ে থাকে। তো আজকের এই ক্লাসটিকে আমি এখানেতেই শেষ করছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।